তার মানে কি, আপনি সরকার হিসাবে চলে নাই, আসছে লুটপাট করতে। সরকারের প্রধানমন্ত্রী, সরকারের উপরাষ্ট্রপতি, সরকারের অর্থমন্ত্রী, কার কথা বলবো, এরা ট্যাক্স দেয় না। আর হাসিনা তো শুধু একটা জিনিস বাকি রাখছিল আমলাদের দেওয়ার, সেটা হইল যে অবিবাহিত হইলে সরকারি খরচে বউও দেওয়া হবে অথবা স্বামীও দেওয়া হবে। 21শে আগস্টে গ্রেনেড হামলা হইল না, কতজনের ফাঁসির আদেশ হইল না, তারপরে আবার আরেক বিচারকরা এসে কী করলো, কুল্লে খালাস। লোক যে মরে গেল কতগুলো, 24 জন না 26 জন, কারা মরলো, এগুলা কি মরছে, এটা কি আবার মিথ্যা নাকি? আওয়ামী লীগ তো 2008 ভোটে, 2014 বিনা ভোটে, কেমন 18 রাতের ভোটে, 24-এ আমিরামি। আর এইবারে যেটা নির্বাচন, এটা কার? এটা তো একদলীয় নির্বাচন। বুধুর রহমান, আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে আসার জন্য। বর্তমান সরকারের 3 মাস পূর্ণ হলো, খুবই অল্প সময় এই 3 মাস সময়, কিন্তু 3 মাস সময়কে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমি প্রথমে এই জাতীয় একটা সাক্ষাৎকারের বলেছিলাম যে 4 থেকে 6 মাস সময় যাওয়ার আগে একটা নির্বাচিত সরকার সম্বন্ধে কোনো কমেন্ট করা, মন্তব্য করা ঠিক না। কারণ রাজনৈতিক সরকার তো 5 বছর তো থাকবে, তো 5 বছরের মধ্যে 1 বছরের অর্ধেক সময় যাওয়ার আগেই কি আপনি হইয়াল্লা করলে হবে কিনা, অনেক পরে আসছে, একটু সেট হইতে হয়। তারপরেও যেটা আমরা মূল্যায়ন করি, বলি এই সরকার শুরুতে যে একটা দৃষ্টিতে পড়ার মতো কিছু ভালো কাজ লক্ষণ করেছে, সেগুলা যদি টিকে থাকে পরে আরও ভালো হবে। যেমন তারা বলেছে সরকারে আসার পরপরই শুল্কমুক্ত গাড়ি নেবে না, সরকারি প্লট নেবে না, আমলাতন্ত্রকে মোটামুটিভাবে সাহসের সহিত কাজ করতে দেবে, ডিসি সম্মেলনে বলছে কারো হুকুমে তাবেদার হবেন না। এগুলো যদি রিয়েলি মিন করে থাকে ভালো, শুল্কমুক্ত গাড়ি নেবে না, কিন্তু তারপরে আবার ওই জানাফার জাতীয় নাগরিক পার্টির কারা এমপি হিসেবে তার এলাকাতে অফিস চাইবে, সেটা যদি আবার মেনে নেয়, তাহলে আপনি এক হাতে নিলেন না বললেন, আর এক হাতে নিয়ে নিলেন, ওটা যেন না হয়। কারণ সেটা আর একটা মেসাকার ডেকে আনবে। ওইখানে অফিস দিলে উপজেলা পরিষদে বসতে দেয়া বা এমপির অফিসের দরকার কি? আর আমাদের দেশে এখন এমপিতে যেসব কাজগুলো করে, এটা তো আসলে এমপিদের কাজ ছিল না। তাদের কাজ তো মোটামুটি গোটা 4 মধ্যে আইন করা মেইন, সংসদীয় কমিটির মধ্যে সেগুলো বিশ্লেষণ করার ব্যাপার আছে, ওই জাতীয় কাজগুলো ছিল। এখন তো একটা এমপি হওয়া মানে বাংলাদেশে মোটামুটি এরশাদের আমল থেকে এটাকে চালু করেছে, মনে হয় যেন ওই এলাকার রাজা, জমিদার, কয়েক প্রজন্ম ওটাতে চলবে, সব কিছু তার মধ্যে নয়। তো ভালো কাজের মধ্যে এখন পর্যন্ত বিশেষ করে একটা ব্যক্তি যিনি প্রধানমন্ত্রী, তার নিজস্ব কিছু স্টাইল, সিম্পলিসিটি, এটা অনেকটা ফাদার লাইক যেটা হচ্ছে। অফিস করার জন্য বিরাট রকমের প্রোটোকল বহর, সেগুলো না নেওয়া, নিজে হেঁটে যাওয়া বা নিজে গাড়ি, এগুলো ভালো হিসেবে আমরা এখনও দেখছি। কিন্তু পরে যদি অন্যরকম হয়, তখন মনে হবে এগুলো একটা শো করেছে, আই বসছিল আর কি। আমি এখন পর্যন্ত যেটা চলছে মোটামুটিভাবে আমি বলবো যে ইনশাল্লাহ ভালো। খারাপের দিকেও আছে কিছুটা, যেমন পটাপট নির্বাচন না দিয়ে মেয়রের পদগুলো স্থানীয় উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সেগুলোতে নিজেদের লোককে সিটি কর্পোরেশন দিয়ে দেয়া, এটা তো আবার সেই জেসা কাতেসা ছুটকিকা বেগুন হয়ে যাচ্ছে। এ তো তাহলে তফাৎ কী হইল? আলিবাজার একরকম হচ্ছে। তো রাজনৈতিক সরকার এগুলো করে কারণ তার ক্ষমতায় আসছে, তো দখলে রাখতে চায়। হয়তো এই টেকনিকে করলো যে এখন তাদেরকে সেখানে রেখে নিজের পজিশনগুলো ভালো করে নিল, পরে যখন ইলেকশন দেবে তখন এরাই ইলেক্টেড হয়ে আসবে, অথবা এদের মাধ্যমে যাকে দিয়ে তারা আসবে। তো এটা পছন্দনীয় কাজ হয় নাই। 2 নম্বরে একটা পছন্দনীয় কাজ আর একটা হয় নাই, খাল কাটা কর্মসূচি নিয়েছে ভালো। সেটা যদি, কারণ খাল কেটে তো এখন আর কুমির আনা যাবে না, কারণ উত্তর যারা বড় দেশ আছে দাদারা, তারা তো পানি দেবে না। তো খাল কেটে পানি যেটুকু দূরে রেখে, সারফেস ওয়াটার দূরে রেখে সেচে যদি কাজে লাগানো যায়, তাহলে এটা ভালো হবে। আর না হলে এটা জিয়াউর রহমান করেছে, সেজন্য বাপের উত্তরে দিয়ে নিজে করবে, এটা কাজে না আসলে লাভ হবে না। কার্ড কিছু কার্ড খেলছেন, তো কার্ডগুলো ভোটের কমিটমেন্ট পূরণের জন্য সাথে সাথে বাস্তবায়ন, দিস ইজ এ গুড সাইন। রাইট অর রং, দ্যাট উইল বি ইভ্যালুয়েটেড আফটার 2-3 ইয়ার্স। এখন এটা
ইমিডিয়েটলি নগদ লাভ দিয়ে কোনো ফাইনাল কমেন্ট করা যাবে না। কারণ কার্ড নিয়ে একটু সমালোচনাও থাকে যে এই যে কার্ড দিচ্ছে 2,500 টাকা করে টাকা দেবে, টোটাল 4 কোটি দেবে, টাকা কিভাবে আসবে? টাকা আনতে পারলে তো হইলো, আবার ঋণ করে ঘি খাওয়ার মতো দশা না হলে হয়, নাম্বার 1। নাম্বার 2, এই পরিমাণ কার্ডের মধ্যে কৃষি কার্ডটা ভালো তাদেরকে দেবে, কারণ ওটা কৃষি নির্ভর দেশ, তাদের উৎপাদন না হলে আমাদের তো আবার খাদ্য সংকটের ঝামেলা হয়ে যাবে। আর এই কার্ড যেগুলা দুস্থদের দিচ্ছে, পরিবারদের দিচ্ছে, এটা আমি আরও এক জায়গায় বলেছিলাম, এটার দ্বারা প্রকারান্তের একটা পলিশড নির্ভরশীল গ্রুপ সৃষ্টি করা হচ্ছে কিনা। কারণ নাথিং শুড বি ফ্রি। এর আগে আমরা যে ঘর দিয়েছিল না হাসিনার আমলে, সেই ঘরটা নাকি এখন আবার বিক্রি টিক্রি শুরু হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর একজন সহকারী উপদেষ্টা আমার সাথে একটা অনুষ্ঠান করেছেন, বিজন কান্তি সরকার, ও তিনি একটা পরিষ্কার হিসাব দিলেন যে এখানে কোনো দলীয় প্রভাব নাই, এগুলা ওয়েল অর্গানাইজড হচ্ছে। ভালো, যদি আবার লুটপাটের জন্য দলীয় মুখ সিনা মুগের ডাল না হয় তাহলে এটা ভালো হবে, ফান্ডিং করতে পারলে কেমন। কিন্তু এটার মাধ্যমে সামনে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে সেগুলোতে এই কার্ডটাকে পুঁজি করে কেউ বেনিফিট নিতে চাইবে কি না বা সেটাকে কাজে লাগাবে না, এগুলো সতর্ক থাকতে হবে। আমাদের দেশের একটা অপসংস্কৃতি আছে রাজনীতিতে, সবচেয়ে মারাত্মক খারাপ হলো আমরা বড় বেশি সমালোচনা করি। কেউ একটু ভালো করতে চাইলে সেটাকেও বাঁকা চোখে বেশি দেখতে চাই, একটু ধৈর্য কম। হ্যাঁ, বিরোধী দল তো সমালোচনা করবেই, কারণ ডাক্তার শফিকুর রহমান আগেই বলছিল না কার্ড এটা ভুয়া এরকম কথা বলছে না, তো এখন তো দিয়ে দিল যে এটা ভুয়া হয় নাই। তো সেই জন্য ভালো স্কিমগুলা নেয়া ভালো, বাস্তবায়নের সামর্থ্যটা তলিয়ে দেখা দরকার। আর কন্টিনিউয়াস মনিটরিং থাকতে হবে, ফিডব্যাক থাকতে হবে এটা হচ্ছে কি না। যে গৃহিণী ঠিকমতো মনিটরিং করতে পারে না, তার কাজে সাহায্যকারী সব কাজ ঠিকমতো করে না, নাম্বার 1। নাম্বার 2, যাকে কাজ দেবেন তার কাজের ত্রুটিটা যদি আপনি ধরতে চান ঠিকমতো করলো কি না, তাহলে আপনাকে একভাবে না একভাবে তার থেকে একটু বেশি জানতে হবে। যদি আপনি যথার্থই বলেছেন বদর রহমান, আপনি তো সরকারের খুব উচ্চ পদে চাকরি করেছেন, দেশের অর্থনীতি যে অবস্থা, আমাদের আয় ব্যয় কি হয়েছে, আপনার রাজস্ব আয়ের একটা সময় দীর্ঘ সময় আপনি সেটাকে মানে আপনার তত্ত্বাবধানেই দেশের রাজস্ব আয়ের ঘাটতি কীরকম ছিল না ছিল অনেক আপনি ভালো জানেন। আমি ঠিক আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে, মানে 15 বছরের পরে ইন্টারিম সরকারের 18 মাস, তারপরে বর্তমানে সরকারের 3 মাস, মানে সব কিছু মিলে এখন আসলে কি মনে হচ্ছে আপনার অর্থনীতিতে আমরা কোথায় দাঁড়ালাম? এটা আমাদের রাজনীতিতেও একটা লিগ্যাসি আছে। এক সরকার চলে গেলে পরের সরকার বলে কিচ্ছু করে যায় নাই। এর আগে বাজাজ সরকারের আমলে বিএনপি, আর কি বাংলাতে বাজাজ বলি, বাংলাদেশ জাতীয়তা দল, বাজাজ সরকারের আমলে যখন বিদ্যুতের সব খাম্বা লাগাইলো, সেটা নিয়ে এখনকার প্রধানমন্ত্রী তো একটা ক্যারিকেচারের নামও দিল খাম্বা। সে সময় আরও কিছু সমালোচনা ছিল না, খোয়াব, হাওয়া ভবন, হ্যাঁ, রাজপুত্র, এগুলো ছিল না। তো সেগুলো তো এখানকার যারা মনে রাখে তারা ভুলে নাই। এখন এগুলো বললে এই সরকার মনকষ্ট পেতে পারে, কিন্তু 17 বছর বাইরে থাকার পরে তার প্র্যাগমেটিক আইডিয়াসটা তো নিশ্চয়ই একটু বেটার হয়েছে। এখন আই হ্যাভ এ প্ল্যান, মার্টিন লুথার কিংয়ের মতো আই হ্যাভ এ ড্রিমের অনুসরণে বলেছেন, ওনার প্ল্যানটা বাস্তবায়ন করতে পারলে অর্থনীতি ভালো হবে। কিন্তু আবার সেই হাওয়া ভবন, খোয়াব, তারপরে যাইয়া খাম্বার মতো হয়ে বিদ্যুতের কাছে, সেগুলো যদি না যায় ভালো। এখন যেটা ভঙ্গুর, এখন যেটা অবস্থা, এটা তো এই সরকারের নিজের সৃষ্ট নয়, এটা তো লিগ্যাসি। একটা হইলো ইউনূসের ভায়োলেন্স সরকারের পরে তারা এইভাবে একটা আইন শৃঙ্খলাবিহীন প্রশাসনে আসা সরকার গঠন করেছে। ইউনূসের গভর্নমেন্টটা তো দেশটাকে অনেক পিছিয়ে দিয়েছে। এটা কোনো গভর্নমেন্টও ছিল না, এটা একটা ভায়োলেন্ট সরকার হয়েছে, তার ব্যক্তিগত কিছু এজেন্ডা পূরণের জন্য আসছে, এটা তাদেরকে মানতে হচ্ছে। কিন্তু কিছু সমালোচনা আছে, আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি, এটা লন্ডন বৈঠকে সে সময় স্থির হইল কি না,
একটু সমালোচনা আছে, ওইটার সাথে খলিলের কতটুকু ভূমিকা, কে পুশ করেছে, আবার সেই খলিলকে ইউনুসের প্রতিনিধি কিংবা আমেরিকার প্রতিনিধি অথবা আমেরিকা ইন্ডিয়ার সাথে কোঅর্ডিনেট করার জন্য প্রতিনিধি করে আবার এই সরকার, একটা নির্বাচিত সরকার খলিলকে কেন পররাষ্ট্রমন্ত্রী করলো, ঢাল মে কুছ কালা হয় কিনা সেগুলো আরও পরে বেরোবে, আমাদের তো সব কিছু বাইরে না। কিন্তু এখন পর্যন্ত সরকার যেটা বলছে যে সদিচ্ছা, জ্বালানি যেটা ক্রাইসিস ছিল এটাও গভর্নমেন্টের না, এটা বাইরের থেকে হয়েছে। Right. হরমুজ প্রণালী ব্যাপার, এর আগে আমরা এই জাতীয় আরও যখন আমাদের এই ইউক্রেন যুদ্ধ হইল সে সময় আমরা একটা ধাক্কা খেয়েছি, তার আগে যখন করোনা হইলো তখন আমরা তখন তো খেয়েছি। থাকে। আর ন্যাচারাল ক্যালামিটিস তো আমাদের লেগেই থাকে। আবার উত্তর পাশ থেকে বড় প্রতিবেশী যদি সমস্ত পানি হঠাৎ ছেড়ে দিয়ে এটা ডুবে যায়, আমরা এগুলো মোকাবিলা করতে পারি, আমাদের সাহস আছে, সেই সাহস করে আমরা আগাতে পারবো। আমি ইয়ারডিতেও কাজ করেছি 2 ক্যাপাসিটিতে, ডেস্ক অফিসার হিসাবেও করেছি আর এডিশনাল সেক্রেটারি হিসাবেও 2 বছরাধিক কাজ করেছি। আমাদের স্বাধীন হওয়ার পর থেকে কোনো একটা সরকার আজ পর্যন্ত নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা সাহসী পদক্ষেপ নেয় নাই। স্বাধীন হওয়ার পর পরে আমাদের বাজেট হতো বিদেশি টাকা, একটা ব্রিফ কেস নিয়ে অর্থমন্ত্রী প্যারিস কনসোর্টিয়ামে যেতেন, ইয়ারডি সেক্রেটারি যিনি বেশি ভিক্ষা আনতে পারতেন তিনি সাকসেসফুল সেক্রেটারি হইতেন। কোনো সময় চিন্তা করা হয় না আমার টুক দিয়ে আমি পারবো। ওই যে গনিমি একজন কৃষক, নিজের জমি নাই কিন্তু ঋণ করে ছেলের বিয়ে উৎসব করলো, আমরা বেশিরভাগ করি। এখানে আমাদের একটা সংস্কৃতির রাজনৈতিক সদিচ্ছার অভাব আছে। এখন যদি আমরা সুইচ ওভার করে শিফটে যেতে পারি ভালো। যেতে হলে কি করতে হবে? নিজের সম্পদ আহরণ করতে হবে। ইআরডিটা আগের এক্সটার্নাল রিসোর্স ডিভিশন, পরে এখন ইকোনমিক রিলেশন ডিভিশনটা দিকে নজর না রেখে ওটা দরকার হলে উঠাই দেন, ফরেন মিনিস্ট্রি একটা উইং চালাক। আইআরডি যেটা ইন্টারনাল রিসোর্সেস ডিভিশন, যেটা এনবিআর, এটাকে শক্তিশালী করতে হবে। এবং এখানে পলিটিক্যাল গুডউইল স্ট্রংলি নিডেড। কখনো সরকার প্রধান বা রাজনৈতিক সদিচ্ছা যদি না থাকে, টাকা আসছে আপনি ট্যাক্স আনতে পারবেন না, টাকা আসছে শুল্ক আদায় করতে পারবেন না, টাকা আসছে আপনি ভ্যাট নিতে পারবেন না, সেই চেয়ারটাতে যদি আপনি অভয় দেন তাহলে এটা সম্ভব, বাইরে হাত পাতা লাগবে না। না হলে আপনি ডাইনাতে ওয়ার্ল্ড ব্যাংক যাবেন, বামাতে আইএমএফের কাছে বন্দী হবেন। বন্দী হইলে তারা ওগায়রা ওগায়রা শর্ত দেবে, এবং শর্ত দিতে দিতে তারা আপনার প্রথম ড্রয়িং রুমে বসে শর্ত দেবে, তারপরে যদি মনে হয় যে আপনার স্ত্রী সুন্দরী আছে একটু বেডরুমে যাবে, তখন তারা আপনার বেডরুমে ঢুকবে। সো ইট ডিপেন্ডস অন দ্য পলিটিক্যাল মাস্টার্স ডিজায়ার। ছোট্ট পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, আমি যখন ট্যাক্সে ড্রাইভ দিলাম, এর আগে তো এনবিআরকে মানুষ চিনত না, খালি এনবিআরের লোক চুরি করে এই সেই বলতো, কিন্তু যারা ট্যাক্স দেয় না তারা যে বড় সোর এটা বলে না। রাজনৈতিক বড় নেতা এই যে ট্যাক্স ফাঁকি দিয়ে যে বড় সোর এটা বলে না। দুর্নীতির বিরুদ্ধে জেহাদের কথা বলে, জোলা কাঁধে নিয়ে ওয়াজ করে, কিন্তু সে যে সোর এটা সে বলে না। আমি ওই চেয়ারে যাওয়ার পরে দেশের লোকজন আমাকে চিনেছে, এনবিআরকে চিনেছে, কিন্তু আমার একটা ক্ষতি হয়ে গেছে, মারাত্মক ক্ষতি। যে মানুষগুলোকে দেখার জন্য নাম শোনার পরে পা ধরে কদমবুসি করবো ভাবতাম, সেগুলা যে কত ইতর এবং কত সোর, এটা আমি সেখানে আমি দেখে গেলাম। এবং এমন দেখলাম খোদ সরকারের মধ্যে থাকে, সরকারের প্রধানমন্ত্রী, সরকারের উপরাষ্ট্রপতি, সরকারের অর্থমন্ত্রী, কার কথা বলবো, এরা ট্যাক্স দেয় না, এরা ফাঁকি দিয়ে। তাহলে এটা কি? এখন বলতে হয় যে মাননীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় উপরাষ্ট্রপতি, যেই পদে হোক, আমি তো বলতে চাই না, কিন্তু লোকে বলে আপনি চোর, কারণ আপনি এই টাকা লুকিয়ে রাখছেন। সেইটা যদি এখন আবার ঘটে, তাহলে আবার যেই লাউ সেই কদু হবে। আবার যদি নিজেরা এগুলোতে থাকে, একটা ডিসিশন যদি বর্তমান প্রধানমন্ত্রী নিতে পারেন শক্ত করে, যদি নেন, আমার কাছে 1 পয়সা পাওনা থাকলে তুমি ট্যাক্স আদায় করে নিবে। আমার লোক বলে তোমার লোক বলে কোনো কথা নাই। সরকার যে আইনটা করে দেবে
যে নীতিটা করে দেবে সেই নীতি অনুযায়ী যার কাছে যা পাওনা আছে তা নিতে হবে। আমি যেই নেওয়া শুরু করলাম এবার আমার বদলি করে দিল। মির্জা আজিজ তো দেশে আসছেন, ফখরুদ্দিন না হয় বিদেশ চলে গেছে, মাসুদুদ্দিন না হয় জেলে আছে, কেমন মইনও না হয় বিদেশ চলে গেছে। এটা কি আপনারা এখন খুঁজে বের করতে পারবেন যে বদিউর রহমানকে বদলি করলো কেন? আমি যদি আরও 15 মাস চাকরি আমার ছিল তো সেটা ছেড়ে চলে আসলাম কেন? যে যারা কথা দিল যে নিয়ম মাফিক কাজ করব আদায় করব, তারা আমাকে বদলি করে দিতে ওর হুয়ারে সালাম দিয়ে তো আমার আর কাজ করার দরকার নেই। দ্যাটস ওয়াই আই লেফট। না হলে কিন্তু আমি তাকে আরেক মাত্রা নিয়ে যেতাম। আমার সময় মাত্র 36,000 কোটি টাকা বাজেট ছিল, ইনিট করেছি, ইনকাম ট্যাক্স, কাস্টমস, ভ্যাট তিনটা মিলে। তো তখন তো 43,850 কোটি টাকা টার্গেট নিলাম, নেওয়ার পর তো 47,000 কোটি টাকা আসলো। এই যে টেক অফ পয়েন্ট শুরু হলো ছিল, এখন আপনার এই বছর বাজেটে তো আপনার 6,95,000 প্রায় 7 লাখ কোটি টাকা এনবিআর উপর আসবে। তা আসলে এই বছর আবার আগের অর্থ বছর যেটা এখন রানিং চলছে সেখানে প্রায় 1 লাখ কোটি টাকা ঘাটতি রয়েছে, ঘাটতি আছে। তো ঘাটতি কোথার থেকে আসবে? রেভিনিউ অফিসার যারা কালেকশনে যাবে তাদের কি পকেট থেকে আনবে? বাফে জায়গা বিক্রি করে আনবে? এটা তো আপনার লোকজন যার কাছে পাওনা তার থেকে নেবে। তো নিচে গেলে আপনি তাকে ভরসা দেবেন কি না? আমি এখনও চ্যালেঞ্জ দিই যে কেউ একজন বলুক না, কোর্টে তো এখন পর্যন্ত কোনো মামলাও করে না যে বদিউর রহমান জোর করে আমার থেকে বাড়তি টাকা নিল। আমার পাওনা আছে, আপনি দেন নাই, ভুলে গেছেন, বারবার প্রধানমন্ত্রী হয়েছেন, 12বার প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী হয়েছেন, আপনার মনে ছিল না, দিতে পারেন নাই, এখন আমি দোষী দিয়ে দিলেন। আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, দিতে পারেন নাই, ভুলছেন, আপনার লোকজন হিসাব ঠিক করে নেয়, এখন দোষী ধরা পড়ছেন, দিয়ে দিচ্ছেন। তো এটা যদি করা যায়, অভয় যদি দেয়া যায়, আমার লোক তোমার লোক বলে যদি এনবিআরের চেয়ারম্যান দাঁড় নেওয়া হয় এবং যিনি চেয়ারম্যান হবেন এনবিআরে তিনি যদি প্রত্যেক দিন শোয়ার সময় তসবিহ না পড়েন যে আল্লাহ আমার তো চাকরি শেষ হয়ে যাবে, এখন কন্ট্রাক্টের জন্য কারে তেল মারতে হবে, ঘুরবো, তাহলে হয় না। ডেইলি বেসিসে যদি চেয়ারম্যান কাজ করে, টুডে ইজ মাই লাস্ট ওয়ার্কিং ডে, সো আই লিভ টু ডু সামথিং বেটার টুডে, I may not leave tomorrow or I may not remain as chairman tomorrow. এই রকমভাবে যদি চেয়ারম্যান একজন শক্ত করে কাজ করে, সরকারের পলিটিক্যাল উইল যদি তাকে ভরসা দেয়, নিয়ম মাফিক সবাই থেকে যদি নেয়, তাহলে আপনার ওই ডাইনাতে ওয়ার্ল্ড ব্যাংক, বামাতে IMF এগুলোর কাছে, আর ওই দুইটার কাছে যদি আপনি মুরগি বাগা দিলেন, শিয়াল, দুই বড় শিয়ালের কাছে মুরগি বাগা দিবেন তো আপনারা এমনি শেষ করে ফেলাবে। আপনার কি মনে হয় যে আসলে রাজনৈতিক সরকারের সময় যেটা নিয়ম হবে সেটারই প্রযোজ্য হবে, সেটা আমার লোক হোক তোমার লোক হোক কাউকে চিনবে না, এই সদিচ্ছাটাকে আসলে রাজনৈতিক সরকারের দিক থেকে দেয়াটা কি আসলে তার পক্ষে খুব সহজ? সে তাকে তো তার দলের কথা চিন্তা করতে হয়, তার ব্যবসায়িক গ্রুপ থাকে, সেই দলে নানা শ্রেণী পেশার লোক থাকে, তাদের তো সুপারিশ যেতে হয়। এবং এখনকার আমাদের যে রাজস্ব বোর্ড যে চেয়ারম্যান যিনি এখন দায়িত্বে আছেন, কথাগুলো শুনতে ভালো লাগে, তিনি বেশ অনেকগুলো নতুন নতুন নিয়ম প্রযোজ্য করছেন। আপনার কাছে কি মনে হয়, মানে ভয় দেখালে কি জনগণ তার লুকায়িত টাকা থেকে বের করবে, নাকি আসলে কিভাবে এটা সম্ভব? কি আমাদের 18-20 কোটি মানুষ সংঘবদ্ধ হয়ে মানুষ যদি আবার এটা একটা প্রতিবাদে নেমে আসে, মানে আপনার কি মনে হয় সবচেয়ে সহজ ফর্মুলা কি? সহজ ফর্মুলা তো পাবেন না, কারণ আপনার পকেটে টাকা আছে, সেটা আমার পকেটে আনতে গেলে আপনি সাধারণভাবে দিতে চাইবেন না, কারণ মানুষের সৃষ্টিটাই তো করছে আল্লাহ ওইভাবে, মানুষ তো ফেরেশতা না। সূরা মুতাকাসসিরের মধ্যে আল্লাহ বলেই রেখেছে, আল্লাহকে মুতাকাসসির, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা মহাচ্ছন্ন থাকবে কতদিন? হাত্তা জুরতুল মাকাবির, কবরে না যাওয়া পর্যন্ত। তো এটা তো আল্লাহই বলে রাখছে যে প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ মহাচ্ছন্ন থাকবে কবরে না যাওয়া পর্যন্ত। তো আল্লাহ যেটা বলে রাখছেন, আল্লাহ তো সৃষ্টি ওইভাবে করছেন। তারপরে আবার আল্লাহ সতর্ক করে, হ্যাঁ, কাল্লা সাফা তালা মুন, এটা ঠিক না, এটা ঠিক না, আবার বলতেছে সুম্মা কাল্লা সাফা, এটা ঠিক না। এইগুলো হইল নৈতিকতার প্রশ্ন। আপনি নৈতিকতা ধর্মীয়ভাবে যদি মানেন, তাহলে তো দেশে পুলিশ লাগবে না, চোর থাকবে না, ডাকাত থাকবে না, কিন্তু সেটা তো মানবে না। আর রাজনীতিতে তো নৈতিকতা এমনিই থাকে না। যে 4টা জিনিসের মধ্যে নীতি নৈতিকতা কম থাকে, সেটা হলো একটা ওয়ার, লাভ, বিজনেস অ্যান্ড পলিটিক্স।
এই চারটাতে দেয়ার ইজ নো ইথিক্স। এখন পরের দুইটা বিজনেস অ্যান্ড পলিটিক্স দুইটা অ্যামালগামেট হয়ে গেছে। এই যে রাজনৈতিক সরকারকে বিজনেস পুষতে হয়, পুষতে যান কেন? আপনি রাজনীতি যারা করে তাকে রাজনীতিতে দেন, যে মাঠে খাটে কষ্ট করে তাকে মন্ত্রী বানান, তাকে আপনি রাজনৈতিক সরকারে আসার পরে উপরে পদ প্রতিষ্ঠা। আপনি সব টাকার জন্য তাকে পুষতে হয় বলে সব বিজনেসম্যানরা রাজনীতিতে নিয়ে আসছেন। এখন রাজনীতিতে একটা ব্যবসা হয়ে গেছে। ওই জন্য এই যে 60% উপরে যে সংসদে সব টাকাওয়ালা আসতেছে কেন? রাজনীতিবিদদেরকে আগে বিজনেসম্যানরা ভোটের খাই খরচা দিতেন। ওই সময় হয়তো একটু ফেভার টেভার সামান্য করতো, চলতো, ভালো একটা নিয়মে চলতেছিল। এখন ব্যবসায়ী বুঝে গেল যে আর রাজনীতিবিদরে আমার টাকা দিয়ে চাঁদা দিয়ে ছোট্ট বেনিফিট নেওয়ার দরকারটা কি? আমার টাকা দিয়ে আমি নিজে এমপি হব, পার্টিতে 10, 30, 50 কোটি টাকা চাঁদা দিয়ে একটা নমিনেশন নিয়ে নেব, হচ্ছে না? আমি সেখানে যাব, তাইলে এবার আমি সেখানে নিয়ম নীতি করার সময় আইন করা আমার সময়। এটা একটা মারাত্মক অধপতন হয়ে গেছে বাংলাদেশের রাজনীতির জন্য। বিজনেসম্যানকে বিজনেস করতে দেন, তাকে সুযোগ সুবিধা দেন, সেখানে ফ্যাসিলিটিস দেন, কাজ করুক, কর্মসংস্থান। কিন্তু বিজনেসম্যানকে রাজনীতিতে নিয়ে আসছেন, আর রাজনীতিবিদরা এখন ওই বিজনেসের মধ্যে শুরু করবে। এটা অ্যামালগেমেট হয়ে একটা ঝামেলা হয়ে গেছে। সহজপন্থা কি? সহজপন্থা যেটা আমরা রাজনীতি করি কেন? ক্ষমতার জন্য। সবাই তো ক্ষমতার জন্য করে। কোনো রাজনৈতিক সরকার কোনো সময় একবারও চিন্তা করে নাই যে আমি পরের 5 বছর পরে ক্ষমতায় আসি বা না আসি, আমি কিছু এই কাজগুলো করব। সে ভালো কাজগুলো করলে যে অটোমেটিক আবার ক্ষমতা আসবে, এটা মাথায় আসে না। একজনে শর্টকাট কিছু পলিসি চায়। যেমন এরশাদ কী করলো? এমপিদেরকে ঘুষ দিল, যে শুল্কমুক্ত গাড়ি, তার বাপের টাকা আর কি, রাষ্ট্রের টাকা। আরে এমপি হইল, সে তার মতো করে চলবে, অন্য দেশে চলতেছে না, তারা শুল্কমুক্ত গাড়ি দেবে। এই ঘুষ দিল, এখন বলতেছে এটা বাতিল করা হলো। এটা বাতিল আমিও করেছিলাম, আমি ফখরুদ্দিন আমলে বাতিল করেছিলাম। কিন্তু ফখরুদ্দিন সাহেব বললাম, স্যার আমরা চলে যাওয়ার পরে তারা আবার নেবে। তো রাজনৈতিক দলগুলো যখন এইসব ফ্যাসিলিটি চুরি করতে চায়, অনৈতিক চুক্তি নিতে চায়, তাহলে তো আপনার মানুষ বিশ্বাস করবে না। শেখ হাসিনা আমলাদেরকে ঘুষ দেওয়া শুরু করলো। আমি জয়েন্ট সেক্রেটারি থাকতে দরখাস্ত দিয়ে চাইলাম যে স্বল্প সফট লোন 4-5% সুদে আমাকে গাড়ি কেনার টাকা দাও, ফ্রি না, নাথিং শুড বি ফ্রি, 4% সুদে, তাহলে আমি সরকারি গাড়ি নেব না। তখন তো সংস্থাপন মন্ত্রণালয় যেটা যেন আমাকে কড়া চিঠি দিয়ে দিল, সম্ভব না। অথচ আমি ক্যালকুলেট করে দিলাম, জয়েন্ট সেক্রেটারি যে এবার ফুল টাইম গাড়ি পায়, একজনের জন্য ড্রাইভারের ওভার টাইম, ড্রাইভারের বেতন, তার বাড়ি ভাড়া, তার পেনশন, ওগারা হিসাব করলে এই একজনের জন্য এক ড্রাইভারের পিছনে যত টাকা যায়, তার চাইতে আমাকে সফট লোনে দিলে আমার গাড়ি আচ্ছা হবে। তো শেখ হাসিনা এসে এটা উদার হয়ে গেলেন। এবং শেখ হাসিনার সম্বন্ধে আমি বলি আমলাদেরকে, এরশাদ তো হাফ বোনাসকে ফুল বোনাস করে দিল, ঈদের সময় সেটা করলো। আর হাসিনা তো শুধু একটা জিনিস বাকি রাখছিল আমলাদের দেয়ার, সেটা হইল যে অবিবাহিত হইলে সরকারি খরচে বউও দেওয়া হবে অথবা স্বামীও দেওয়া হবে। এছাড়া ডেপুটি সেক্রেটারি লেভেল পর্যন্ত এই গরিব দেশ, যার টোটাল লোন একটা বাচ্চা জন্মাইলে মাথার উপরে প্রচুর একটা লোন নিয়ে আসে, সেই দেশের ডেপুটি সেক্রেটারি পর্যন্ত, আমার কলিগরা আমার উপরে খেপে যাবে, দিয়ে দিল কি গাড়ি, তাও কি বিনা সুদে। আরও কি সাথে এবার গসামাদা তেল তুলের জন্য আরও 50,000 না কত দেবে। কিন্তু ওই মনিটরিং যে বললাম, যারা গাড়ির জন্য এই লোন নিল, গাড়ি কিনলো, তারা কি আবার সরকারের গাড়ি ওগারা ব্যবহার করতেছে কি না দেখলো না। এই গাড়ি কি আবার উবার হিসেবে বাইরে চলে গেল না দেখলো না। তো আপনি ফ্যাসিলিটিস দিবেন কেন? যেটা আপনি জনগণের কাজে আসবে সেটা বেশি দিতে চাইয়া ঘুষ দিলেন। আরেকবার ঘুষের চিন্তা কোথায় গেল? 2 সেক্রেটারির জন্য, একটা ক্যাবিনেট সেক্রেটারি, একটা মুখ্য সচিবের জন্য হেলিপ্যাড সহ, সুইমিং পুল সহ আরও কি একটা নাকি বানাবে। যাক, পরে এত হয় নাই। সচিবদের জন্য যে বাসা বানাইলো, সচিব নিবাস নাকি, আমি একদিন ঢুকে তো শুরু কোথায় শেষ কোথায় খুঁজে পাই না। যত উপরের দিকে যায় তাদের তো বাচ্চা কাচ্চা থাকে কম, বেশিরভাগ বিদেশে চলে যাওয়া থাকে না, তো এত রুম থাকবে কে? এগুলো হইল ফুটানি, গরিবের জন্য ফাও ফুটানি। অস্ট্রিয়াটি মেনটেন করে শক্ত করে হাল ধরার জন্য একটা সরকার যদি চায়, টাকা আদায় করব, উপজেলা গ্রামীণ পর্যায়ে যেখানে ট্যাক্স পাওনা হয় নেব,
অত্যাচার নয়। আপনি বললেন ভয় পাবে, ভয় পান কেন? আপনার ন্যায় নীতির মতো যেটুক ট্যাক্স ধরছে সেটা ধরতে গেলে আপনি ভয় পান কেন? তাহলে ফাঁসার করে দিবেন। তো ফাঁসার টাকা না পাইলে আপনি সরকার কিসের? আমরা রাজ পরিবারের সদস্যের ফাঁসারকৃত টাকা নিয়ে আসছে যে জানি না, ইতিহাস উঠেছে না। তারপরে যায় আপনি মনিটরিং করেন নাই বিজয় তো কি এক আওয়ামী লীগের এক মন্ত্রী, ভূমিমন্ত্রী ছিল, আমি ভালো জানতাম, চিটাগং চেম্বারের সভাপতি ছিল আমি যখন এনবিআর চেয়ারম্যান, সে সাইফুল নাকি, হ্যাঁ, তো বিদেশে তার কত বাড়ি, তাহলে এত করে ফেলছে আপনি টের পান নাই? আবার প্রধানমন্ত্রী যদি বলে তার পিয়নেরও 400 কোটি, শেখ হাসিনা বলছে না? তো তার মানে কি? আপনি সরকার হিসাবে চলে নাই, আসছে লুটপাট করতে। তো এখন রাজনৈতিক সরকার যদি লুটপাটে চলে, এরে ওইভাবে ঘুষ দে, ওরে এইভাবে ঘুষ দে, পিয়নে 400 কোটির মালিক করে ফেলে, তাহলে তো না, এই আবার এরকম হবে। আবার আপনি IMF এর কাছে যাবেন, সে মাতব্বরি করবে, সে ড্রয়িং রুম থেকে আপনার বেডরুমে ঢুকবে। তার চাইতে এমন সময় হয়ে যাবে এগুলো লুটপাট করলে যে ঠিক আছে, দেশ তো আর নিজেরা চালাতে পারতেছে না, এরা কন্ট্রাক্ট দিয়ে দেওয়া আরেক দেশে দিয়ে দাও। আমি দেখি প্রায় সময় আপনি ইন্টারিম সরকারকে নিয়ে আপনি খুবই সমালোচনা করেন এবং খুব কঠিন ভাষায় কথা বলেন। আপনার কাছে একটু জানার আগ্রহ যে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যে কর ফাঁকির মামলাটা হয়েছিল এবং আদালত কর্তৃক ধার্য দিতে বাধ্য বলা হয়েছিল, এনবিআর যে টাকাটা ধার্য করেছিল এবং আদালতে গিয়েও তিনি সেখানে মাপ পাননি, এবং পরবর্তীতে ইন্টারিম সরকার যখন শপথ নিলেন তারপরে আগে এবং পরে তার অনেকগুলো মামলা রাতারাতি শেষ হয়ে গেল। আপনার কি মনে হয় আসলে ওনার উপরে যে কর আরোপ করা হয়েছিল এবং ওনার বিরুদ্ধে যে কর না দেওয়ার অভিযোগ ছিল, এটা কি যথার্থ সঠিক ছিল নাকি রাজনৈতিক ছিল? একটা হইল ডকুমেন্টারি এভিডেন্স, ওনার কি করের মামলা সে কাগজপত্র তো আমি দেখিনি। আচ্ছা, এটার উপর আমি কলামও লিখেছি। জি, এর আগে উনি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে হেরে কর দিয়েছেন না, তো সেটা আদালতের মাধ্যমে গেছে। এখন যদি বলে যে সে আদালতও ঠিক ছিল না, বায়াস ছিল, তাহলে তো আপনি কোথায় যাবেন? আমাদের বিচার ব্যবস্থা নিয়ে তো আস্থাহীনতা চরমে আছে। এত চরমে যে 21শে আগস্টের গ্রেনেড হামলা হইল না, কতজনের ফাঁসির আদেশ হইল না, তারপরে আবার আরেক বিচারকরা এসে কী করলো, কুল্লে খালাস। লোক যে মরে গেল কতগুলো, 24 জন না 26 জন, কারা মরলো, এগুলা কি মরছে? এটা কি আবার মিথ্যা নাকি? তো মরাটা তো মিথ্যা না, গ্রেনেড হামলা তো হইল। তাইলে এত বছর করে ফাঁসির আদেশ হইল, তারপরে এসে সব কুল্লে খালাস হয়ে গেল। তো ওই রকম যদি ইউনিভার্সিটিটাকে ওটাতে ফেলান যে আগে আদালত অন্যায় আদেশ দিছে, পরের আদালত সঠিক বলছে, খালাস, তাহলে তো আর কিছু করতে পারে না। কারণ এই দেশের বিচার ব্যবস্থা নিয়ে অনেকে মাঝে মাঝে বন্ধুবান্ধব বাগানে রাস্তা রাস্তা হাঁটি যে বলে যে আল্লাহ 2 জায়গায় না নিলে আমি বেসতে আসি। বাংলাদেশে ইজি লাইফ, অন্য দেশে চাই। এক জায়গা হইলে যদি পুলিশের কাছে যদি না পড়তে পারে তাহলে বেসতে। কারণ আমি পুলিশে যে আজরাইলের চাইতেও বেশি ভয় পাই। কারণ আমি একদিন গাড়ি ব্যাক করার সময় আমার গাড়ির সাথে এক পুলিশের নাকি মোটরসাইকেল দেখছে, এর গাড়ি পড়ে গেছে, কিচ্ছু হয়নি। আসে 10 জনে বলে যে আপনার কিচ্ছু হয় নাই, যে লাগেও নাই, ওটা থামা। তারপরেও তারা তো জোর করে আমার থেকে কিছু টাকা নিয়ে গেছে, আমি ডরে দিয়ে দিছি পরে যদি মারে। আরেকটা হলো বিচার, আদালতে যদি না যাইতে পারে তাহলে আপনি বেহেশতে থাকবেন। এই দেশে আমাদের কষ্ট হয়, যিনি সংবিধানের রক্ষক, প্রধান বিচারপতি, তিনি তো চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হয়েছেন। কেন হইলেন? হয় নাই, জানা নাই? প্রধান বিচারপতি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর। প্রধান বিচারপতিরই এখন আপনি মামলা জামিন দিতেছেন, তারা অ্যারেস্ট করছেন। আরে প্রধান বিচারপতি অ্যারেস্ট হয় কেন? কারণটা কি? হয়তো দোষী, নাহলে নির্দোষে জোর করে করছেন। তাহলে দেশের অবস্থাটা কি? এখন একটা উঠতেছে না। আরেক প্রধান বিচারপতির আপনি তাড়াই দিলেন অথবা ভেঙে গেল, দুইটার একটা। আবার আসিব ফিরি বলে আসে না। তো এই একটা ছোট্ট যদি দরকার হয়, এরপরে আপনার মব কালচারের মধ্যে ঢুকে যাবেন, ঢুকে যায় বিচারপতি বাইর করে দিবেন। তো তাহলে আপনি বিচার পাবেন কোথায়? আল্লাহর নিচে তো তার সেখানে তো আস্থা নাই। এখন ইউনূস সাহেবের করের বিষয়টা, ইউনূস সাহেব সম্বন্ধে আমি কড়া সমালোচনা করেছি, এখনও করি। তিনি ক্ষমতায় থাকতে আমি প্রথম বলছি, উনি কলমা পড়লেন তো 8 তারিখ, 5ই আগস্ট গণেশ উল্টাইল। তার আগে 11 মাস আগে 5ই সেপ্টেম্বর 2023, আমি নতুন কিছু বলিনি, এগুলো সব আমার বইতে লেখা আছে,
সেখানে ইউনুসের উপর 4.5-5টা লেখা আমার আছে। এর মধ্যে একটা লেখাতে 5ই সেপ্টেম্বর 2023 আমি ফিনিশিং দিয়েছিলাম যে বাইরে এখন শোনা যাচ্ছে এবার কোনো অস্বাভাবিক সরকার হইলে তিনি আর সুযোগ হাতছাড়া করবেন না। তা আমি 11 মাস আগে বলছি, ঠিক 11 মাস পরে গণেশ উল্টাইলে উনি চলে আসলেন। তো আমি কেমনে বললাম? আমি কি দরবেশ নাকি? ওনার কার্যক্রম দেখে আমি এটা কমেন্ট করেছি। তিনি 2007 খোলা সিটি দিচ্ছেন, রাজনীতি আসতে চান, সেই জন্য 8ই আগস্ট ওনার শপথের পরে আমি একটা টিভিতে প্রথম বলছিলাম হি ইজ মানি লাভার, আরেকটা টিভিতে যাই আমি বলছিলাম হি ইজ বোথ মানি লাভার অ্যান্ড পাওয়ার লাভার। তো কাজে কর্মে তো আমি এগুলো জেনে শুনে লিখছি। ওনার ট্যাক্সের ব্যাপারটাতে, শ্রম আদালতের মামলার ব্যাপারে উনি যদি আসলে ভালো মানুষ হতেন তাহলে তাকে তো হাসিনা যথেষ্ট কষ্ট দিচ্ছে, অনেক অশোভন কথাবার্তাও বলেছে। সেই জন্য উনি হাসিনা ইউনুসবাজি করছে, উনি এখন আইসা হাসিনাবাজি করছেন। কেমন হাসিনাবাজি করতে যাইয়া পোলাফান লাগাই দিয়া 5ই আগস্টের পরে বঙ্গবন্ধুর বাড়িও ভাঙ্গাই দিয়েছেন। তো কোন সময় আবার আরেকগুলা এই যে শিখাই দিলেন আজরাইল নিজের বাপ মারা গেছে, ভয়ের কারণ নাই, কিন্তু আজরাইল যে বাড়ি চিনল, এটা যে পোলাপান্ডে শিখাই দিলেন ইয়াং জেনারেশনকে ভাঙ্গা ফেললে কিছু হয় না। তো আরেক জেনারেশন যদি একবার ভাঙ্গা শুরু করে, হ্যাঁ, যে ইউনিট সেন্টার সৃষ্টি করে তার সব গ্রাম ভাঙ্গে, গ্রামীণ ব্যাংক ভাঙবে, কী করবেন? মবের সাম্রাজ্য শিখাই দিছে, ভালো না। হি ডিড নট ডু দ্য গুড ওয়ার্কস। ওনার উচিত ছিল উনি ওখানে আসার পরে, সরকারে আসার পরে বলতেন যে আমার বিরুদ্ধে যে শ্রম আদালতের মামলা আছে এটা স্থগিত থাকবে, যেহেতু আমি এখন পাওয়ারে। আমার বিরুদ্ধে ট্যাক্সের যে মামলা আছে এটা স্থগিত থাকবে। আমার গ্রামীণ নিয়ে অধ্যাদেশের যেসব ব্যাপার উনি সুযোগ করে নিলেন, এইগুলো এখন কিছু করবে না। আমি যে কদিন ক্ষমতা থাকবে এগুলা আগের মতো যেভাবে আছে স্থগিত থাকবে। আমি চলে গেলে তখন এটা ফেয়ার বিচার আবার তখন করব। তো উনি এগুলা সব খালাস করে নিচে গেলেন কেন? কারণটা কি? তো এইগুলা হলো, আপনি একটা বড় পদে আসলে বড় মত থাকতে হবে। আমি তো ওপেন বলি, ঠিক আছে, বাংলাদেশের সবচেয়ে বড় নাজুক জায়গা হইল আয়কর। আপনি কাউকে কোথাও যদি ধরতে না পারেন, আয়কর নথিতে ছোটোখাটো ফাঁকর দিয়ে আপনি ধরতে পারেন। ওই এফিডেভিট আছে না, আমার জানা মতো এটা সত্য, ওই যে সোনাবল্লী ব্যাংকের এক বাকি না কে ছিল না নেতা, হ্যাঁ মনে আছে, পরে তো জেলে থাকতে মারা গেল। তো আমাদের তিনুদ্দিনের সরকার যখন আসলো তখন হঠাৎ করে তারা দেশ একবারে ফাই পরিষ্কার করে ফেলার জন্য হুলস্থুল করলো না, করতে যাইয়া তারা এরকম অনেকের ট্যাক্সের মামলা করলো। আমার কাছে লিস্ট দিয়ে দিল, যে এইগুলোর বিরুদ্ধে সব মামলা করেন। আমি বললাম না, 2 দিনে যুগী বাতিরে অন্য করলে হবে না, আপনারা চলে যাবেন। এসব অর্ডিন্যান্স পরে যদি রেটিফাই না করে, এই যে বাজার যে এখন সংসদে গুমের আইন রেটিফাই করে না, এটা কই গেল? বলছে আরও রিফাইন করে আসবে। আর আরও রিফাইনটা পরেরটা পরে, আগে হাত আসুক না, আগে মা সাইডে। ওই বুড়ি সবসময় ভিক্ষার জন্য যায়, কিন্তু মডার্ন মহিলা ভিক্ষায় বিশ্বাস করে না, বুড়ি প্রত্যেক শুক্রবারে নক করে। পরে এই মডার্ন মহিলা বিরক্তই একদিন বললো যে এই বুড়ির এক মুঠ ছাই দিয়ে দে। বুড়ি পাকা খেলোয়াড়, ভিক্ষা আদায় করবে, বলে যে দে রে মা দে, ছাই দিয়ে তোর হাত আসুক, ভিক্ষা তুই একদিন দিবি তো দিবি, হাত আসাতে হবে তো। এখন যদি আপনার রাজনৈতিক সরকার যেটা দায় আছে বলেন, ব্যবসায়ী কর্মী, কোন জায়গায় থাকবে দায়? শেখ সেলিম যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তার আগে তো সালাউদ্দিন ইউসুফ স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তখন আমি হেলথ মিনিস্ট্রির ডেপুটি সেক্রেটারি। তো সালাউদ্দিন ইউসুফ তো সকালে একজনের বদলির অর্ডার দিতেন, মরে গেলে তো করতে হয়, সবাই বেসতে নেবে, বদলির অর্ডার দিলে তো বিকালে বলতো যে আচ্ছা ঠিক আছে এটা ক্যান্সেল করে দাও। তো তার পিএসটিএস এগুলো দিয়ে কী ব্যাপার, বলে যে পারপাস ইজ সার্ভড। ওই বদলি করে তারে দমকাইয়া যেটুক করার সেটা কাজ হয়ে গেছে, এখন বদলি ক্যান্সেল করে দাও। তো রিক্রুটমেন্টের সময় যেমন ছাত্রলীগের ফান্ডা গুন্ডারা তারা অনেকে ডাক্তারিতে, আমি ওই কমিটিতে ছিলাম, পারে নাই, আমি ফাইল দিলাম, আমার বিরুদ্ধে মন্ত্রীর কাছে নালিশ করলো, একটা টেন্ডার নিয়ে নালিশ করলো সালাউদ্দিন ইউসুফের কাছে। ওই ছাত্রলীগের পোলাপানিরা নিজেরা টেন্ডার করছে, অস্তিত্ব নাই। এবং প্রতিমন্ত্রী ডাক্তার আমানুল্লাহ আমারে আবার তদন্ত দিয়ে, আমি স্যার আমি তো নোট প্লেস করছি, মোহাম্মদ আলী সাহেব সেক্রেটারি, কাগজ অনুযায়ী যে জেনুইন পয়সা দিয়ে দিলাম, যে না এটা কমপ্লেন হচ্ছে স্টেজ ম্যানেজড। তো স্টেটমেন্ট তদন্ত করে দেখা গেল বোগাস নিয়ে যাবে। তখন তো
এটা লুকানো আমার বিরুদ্ধে, আমাকে বসতে দেয় না, যে ছাত্রলীগের সেলিব্রেট টেন্ডার দেওয়া হয় নাই। তার বিপরীতে আবার ডাক্তার নিয়োগের সময় শেখ সেলিম স্বাস্থ্যমন্ত্রী, তখন ওরা কমপ্লেনগুলো আমাদেরকে উনি বাদ দিয়ে দিচ্ছেন। সেলিম সাহেব ফাইল নিয়ে গেলেন, দেখলেন, পরে দেখে টেকে উনি বললেন যে হ্যাঁ, রাজনৈতিক সরকার, ফিয়ন চাপরাশি, দারোয়ান, ওই জাতীয়গুলোর মধ্যে কিছু লোকজন তো মন্ত্রীর থাকে দিতে হয়, কিন্তু ডাক্তারের বেলা এটা দেওয়া যাবে না, মানুষ মারা। তাহলে সালাউদ্দিন ইউসুফের এক নীতি, শেখ সেলিম দুই আওয়ামী লীগের আরেক নীতি। উনি তখন আমার ফাইলে আমার প্রস্তাব অ্যাপ্রুভ করলেন। এখন যদি আপনি রাজনৈতিক সরকারের দায় থাকে বলে ওই যে এক ডাক্তার যে বলছিল না, প্রশ্ন হইলে সবগুলা তাদের হবে, চোখের ডাক্তার, হ্যাঁ, তো সেই যদি এখানেও আপনি পার্টি পুষবেন, পার্টি ফান্ড করেন, আপনার পার্টির লোক থেকে পার্টির লোককে পুষেন। এখন যদি আপনি পরীক্ষার মধ্যে সব পার্টির লোক দিয়ে দেন, ওই যে ইয়ের মতো, কয়েকটা প্রতিষ্ঠান যদি আপনি শক্ত না রাখেন, গুড গভর্নেন্স আসবে না। পাবলিক সার্ভিস কমিশন, সেখানে তদবির চলবে না, কঠিনভাবে শক্তভাবে রিক্রুটমেন্ট দিতে হবে। বিসিএসের সিলেবাস আবার জিয়াউর রহমান সাহেবের আমলের মতো 1600 নম্বরের রিটেন, হ্যাঁ 1600 নম্বরের পরীক্ষা, আবার 600-তে পরের 2200, সেটা নিয়ে নিতে হবে। ওই এরকম একটা ইংরেজি রচনা 3 ঘন্টা, একটা বাংলা রচনা 3 ঘন্টা লেখায় বাছাই করতে হবে। কোনো জায়গায় এগুলোতে খাওয়া যায়। আপনি জুডিশিয়াল কমিশনের মধ্যে কঠোরভাবে বিচার আনতে হবে। আপনি এই জাতীয়গুলো করতে পারলে, জিয়ার আমলটা এখনও তো বাংলাদেশে স্টিল টপিং দ্য লিস্ট। তার অন্য সাইডটা আমি বাদ দিই, না তার শাসন আমলে এই জায়গাগুলো তো অবশ্যই, তার অন্য সাইডটা বাদ, কু পাল্টা কু, মার্শাল্লাহ, যেসবগুলো আছে সেগুলো আলাদা হিসাব। কিন্তু প্রশাসনের শাসক হিসেবে তারটা তো কেউ ইয়ে করতে পারে না। দলীয়করণ, আপনি দলীয়করণ করবেন কি না? হ্যাঁ, ওই যে আমি একজনকে একটু বলেই দিই, আমি যখন বলি 92-তে খতম বেগম খালেদা জিয়া দলীয়করণ শুরু করছেন প্রমোশনের মধ্যে, তো সেটাতে বিএনপি ভক্ত একজন অ্যাডভোকেট, তিনি বলেন যে আপনি 73 সালে যে আওয়ামী লীগ দলীয়করণ করছে সেটা দেখেন না। 73 সালে অ্যাডভার্টাইজমেন্টটাই হয়েছে তখন মুক্তিযোদ্ধাদের জন্য, শুধু মুক্তিযোদ্ধাদের জন্য একটা পরীক্ষা হয়েছে, সেটা পিএসসির মাধ্যমে পরীক্ষা না নিয়ে রুহুল কুদ্দুস কমিটির মাধ্যমে তাড়াতাড়ি করে নিয়ে যায়। ওইখানে তো দলীয়করণের প্রশ্ন আসে না, তখন তো দলীয়ই ছিল না, তখন তো সব আওয়ামী লীগ, তখন লুটপাট তো সব আওয়ামী লীগ করছে। করণ ইঙ্গিত ধরতে গেলে বঙ্গবন্ধু দেখে সব আওয়ামী লীগ। কম্বল নিয়ে বঙ্গবন্ধু ক্ষোভ প্রকাশ করলেন না, ওই যে রেড ক্রসের চেয়ারম্যান গাজী, আমার কম্বলটা কোথায়, আমার কম্বল কোথায়? উনি আক্ষেপ করলেন না যে সবাই পায় সোনার খনি, আমি পাই সোরের খনি। আওয়ামী কেউ আছে, দাম্ভিকতাও দেখাইছেন, কোথায় সিরাজ শিকদার, সেটার খেসারত পরে হয়েছে, লাল গোড়া দাবড়াই দেব। সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করে নিজে একদল করে মরলেন, আমাদেরও মারলেন। এখন যদি সরকার, রাজনৈতিক সরকার যদি আবার যে আমার তোমার শুরু করে, আবার দলীয়করণ করে, আবার ওই যেটা বললেন ফুসতে হয়, দায়বদ্ধতা আছে, তো তাহলে আর নূতনত্ব কিছু পাবেন না, তো এ ভাগে ভুগে হবে। কারণ আওয়ামী লীগ তো 2008 ভোটে, 2014 বিনা ভোটে, কেমন 18 রাতের ভোটে, 24-এ আমিরামি। আর এইবারের যেটা নির্বাচন, এটা কার? এটা তো একদলীয় নির্বাচন। আর জামাত আর বাজাদ, এরা কি আলাদা দল? এরা তো একসাথে ছিল, এক। তো এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়ে যে একটা খারাপ কাজ করলেন আপনি, ভোটে উইডআউট না করে নিষিদ্ধ করে দিবেন কেন? অতএব এটা খেসারত আসবে পরে।